আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী তাদের কাছে রাজনৈতিক তত্ত্ব অর্থাৎ পলিটিক্যাল থিওরি এই পাঠটা কিন্তু খুব কঠিন কঠিন বলে মনে হয়, তাই তো? একেবারেই তাই। আমি পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে আজ থেকে আমরা শুরু করতে চলেছি এই রাষ্ট্রবিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এবং সব থেকে কঠিন একটি টপিক। সেই টপিকটি পলিটিক্যাল থিওরির সমগ্র অংশ পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে আলোচনা করা হবে। আজকের অর্থাৎ প্রথম ক্লাসে আমি নেট এবং সেট তার পাশাপাশি সামনে যে সমস্ত তোমাদের পরীক্ষা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের, সেটা হতে পারে এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন, হতে পারে তোমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, এবং হতে পারে বিপিএসসি বা ঝাড়খণ্ড, যে কোনো রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলি খুবই কাজে লাগবে। আজকের আমার প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আলোচনা করব হোয়াট ইজ থিওরি, হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি, হোয়াট ইজ পলিটিক্যাল, হোয়াট ইজ থিওরি। এই থিওরি এবং পলিটিক্যাল এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের তৈরি হচ্ছে পলিটিক্যাল থিওরি। তাহলে পলিটিক্যাল বলতে কি বোঝায় এবং থিওরি বলতে কি বোঝায় সেটা আমাদের কিন্তু জানা প্রয়োজন। আমরা তত্ত্ব বলতে কি বুঝি? তত্ত্ব অর্থাৎ থিওরি বলতে বোঝায় সিস্টেমেটিক নলেজ। পলিটিক্যাল বলতে আমরা কি বুঝি? পলিটিক্যাল বলতে আমরা বুঝি ম্যাটার অফ পাবলিক কনসার্ন, অর্থাৎ যে বিষয়গুলো মূলত জনগণের সাথে জড়িত, বিশেষ করে যে বিষয়গুলো রাষ্ট্রের সাথে জড়িত, সেই বিষয়গুলোকে আমরা রাজনৈতিক বলে থাকি। আমরা এর আরো ব্যাখ্যা জেনে নেব। চলো তাহলে আজকের এই পলিটিক্যাল থিওরি বলতে কি বোঝায়, তার সংজ্ঞা কে কিভাবে দিয়েছে এবং তার গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো কি কি, এবং পরীক্ষায় কিভাবে তোমাদের প্রশ্নগুলো এসে থাকে, সবগুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। এই যে আমরা রাজনৈতিক তত্ত্বের কথা বলছি বা পলিটিক্যাল থিওরির কথা বলছি, তার আগে আমি তোমাদেরকে বলেছি থিওরি বলতে কি বোঝায় সেটা কিন্তু জানতে হবে। এই যে থিওরি বা তত্ত্ব বা রাজনৈতিক তত্ত্ব, এদের মধ্যে পার্থক্য কোথায় সেটাও আমাদেরকে জানতে হবে। যেমন থিওরির কথা আমরা বলি বা তত্ত্বের কথা যদি আমরা বলি, সেটা কিন্তু ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, সেটা অন্যান্য কোনো বিষয় হতে পারে। যেমন শুধুমাত্র সমাজবিদ্যা নয়, সেটা সায়েন্সের ক্ষেত্রেও হতে পারে। সায়েন্সের বিভিন্ন বিষয় থাকতে পারে, সেখানেও কিন্তু থিওরি তৈরি হতে পারে। অর্থাৎ থিওরি আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে সেটা জড়িত থাকতে পারে। কিন্তু আমরা রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি কখন বলবো? যে থিওরিটা অর্থাৎ রাজনৈতিক চিন্তার সাথে সম্পৃক্ত, অর্থাৎ রাজনৈতিক চিন্তার সাথে যুক্ত, সংযুক্ত, সেই রকম তত্ত্বকে আমরা মূলত রাজনৈতিক তত্ত্ব বলবো। উদাহরণ দিয়ে কি বলা যেতে পারে? আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের শাসন কাঠামো ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত পরিপ্রেক্ষিতে যে তত্ত্বগুলোকে আমরা গড়ে তুলি, অর্থাৎ এই তত্ত্বগুলো কি করে? এই তত্ত্বগুলো একটা সুসংবদ্ধ একটা জ্ঞান অর্জনে সাহায্য করে, অর্থাৎ একটা সঠিকভাবে এই তত্ত্বগুলো কিন্তু ব্যাখ্যা করে, বিস্তৃতভাবে এই তত্ত্বগুলোর মধ্য দিয়ে কোনো বিষয় সম্পর্কে আমরা একটা সুসংবদ্ধ জ্ঞান অর্জন করতে পারি। তাহলে আমরা যখন রাজনীতি সংক্রান্ত কোনো জ্ঞান অর্জন করব, রাজনৈতিক যে ব্যবস্থাপনা, রাজনৈতিক যে কাঠামো, এই যে বিস্তীর্ণ যে বিষয়, অর্থাৎ রাজনৈতিক সংক্রান্ত যখন কোনো বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারছি, তখন কিন্তু ধীরে ধীরে আমরা সেটাকে পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্বের দিকে চলে যাচ্ছি। তাহলে আমরা রাজনৈতিক তত্ত্ব কাকে বলছি? যেগুলো রাজনৈতিক চিন্তার সাথে যুক্ত থাকছে, রাজনৈতিক বিষয়ের সাথে যেগুলোকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকে, সেগুলোকে আমরা রাজনৈতিক তত্ত্ব বলে থাকছি। আমরা একটু দেখে নিই তত্ত্ব অর্থাৎ এখানে অরিজিনটা কোথা থেকে হচ্ছে। দ্য ওয়ার্ড থিওরি অরিজিনেটস ফ্রম দ্য গ্রিক টার্ম থিওরিয়া। আমাদের এই থিওরিয়া বা
থিয়া কথার অর্থ কি? আমরা জানি থিয়া কথার অর্থ হচ্ছে দৃশ্য, দৃশ্যমান। আমরা চোখে চশমা পরি কেন? আমরা ভালো করে দেখার জন্য, তাই তো? যে একটু অল্প দেখে সে ভালো করে দেখার জন্য চোখে সে চশমা পরে। ঠিক তেমনি এই যে থিয়া অর্থাৎ দৃশ্যমান, আমার যে তত্ত্ব, সেই তত্ত্বটার মধ্য দিয়ে আমি কিন্তু সেই বিষয়টার সম্পর্কে গভীর জ্ঞান লাভ করতে পারি। আরো ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আমি সেই বিষয়টাকে জানতে পারি সেই তত্ত্বের মধ্য দিয়ে। তাহলে আমাদের এই যে থিওরিয়া শব্দ থেকে গড়ে উঠছে থিওরি বা তত্ত্ব, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। কি বলছে এই থিওরি মিন্স আমাদের কি বলতে চাইছে? ইটস মিন্স এ ওয়েল ফোকাসড মেন্টাল আউটলুক। তোমরা এটা ভালো করে দেখা ও বোঝার চেষ্টা করো। বলছে টেকেন অ্যাট সামথিং ইন এ সেটেল অফ কন্টেম্পলেশন উইথ দ্য ইন্টেন্ট অফ গ্রাস্প ইট। অর্থাৎ এখানে তোমাদের বোঝার দরকার আছে, আমরা যখন কোনো রাজনৈতিক তত্ত্বের কথা আলোচনা করি কিংবা কখনো শুধু যখন তত্ত্বের কথা আলোচনা করছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যখন রাজনৈতিক দর্শনের যে দৃষ্টিভঙ্গি, এখানে গুরুত্বপূর্ণ বলছে ফোকাস মেন্টাল আউটলুক। অর্থাৎ আমরা যখন কোনো একটা ভাবনার মধ্য দিয়ে আমরা বিচরণ করি, যখন প্লেটোর কথা বলি, আমরা অ্যারিস্টটলের কথা বলি, তারা যেভাবে যে থিওরির কথা বলেছিল, তারা যে ভাবনা চিন্তার কথা বলেছিল, অর্থাৎ সেই যে ভাবনা, একটা গভীর জ্ঞান, অর্থাৎ মেন্টাল যে আউটলুকের কথা এখানে বলার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে যেখানে একটা সুসংবদ্ধ জ্ঞান গড়ে তোলা সম্ভব, এইরকম একটা বিষয়কে থিওরি বলার চেষ্টা করছে। অর্থাৎ সেই সময় দেখবে একটা দার্শনিক চিন্তা, দার্শনিক ভাবনা তাহলে কিন্তু থিওরির মধ্যে চলে আসে। কিরকম দার্শনিক চিন্তা বা দার্শনিক ভাবনা একটা থিওরির মধ্যে চলে আসে? তোমরা থিওরি যখন পড়বে বা আমরা যখন রাজনৈতিক থিওরি পড়বো, সেখানে আমরা জানবো থিওরি কিন্তু শুধুমাত্র দার্শনিক নয়, আমাদের দর্শন অর্থাৎ ফিলোসফি এবং সায়েন্স, এই দুটো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু থিওরি গড়ে ওঠে। যেমন দার্শনিক যে চিন্তা ভাবনাগুলো থাকে, দর্শনের যে চিন্তা ভাবনাগুলো থাকে, তার সাথে সাথে ফ্যাক্ট, ভ্যালুর সাথে ফ্যাক্ট, এই দুটো বিষয় কিন্তু যুক্ত থাকে। এগুলো আমি আরো ডিটেলসে আলোচনা করব। বলছে ডুয়েল নেচার, দু রকম নেচার এখানে লক্ষ্য করতে পারা যায়। এক্ষুনি আমি বলছিলাম থিওরি কম্বাইন্স এলিমেন্টস অফ বোথ সায়েন্স অ্যান্ড ফিলোসফি। একেবারেই তাই। বলছে থিওরি কিভাবে গড়ে উঠছে? থিওরি দুটো বিষয়কে যুক্ত করেই কিন্তু গড়ে উঠছে। একদিকে হচ্ছে সায়েন্স, একদিকে হচ্ছে ফিলোসফি, অর্থাৎ দুটো বিষয় যুক্ত হয়ে কিন্তু একটা তত্ত্ব গড়ে ওঠে। পরবর্তী যে পয়েন্টটি বলছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, বলছে দেখো, বলছে থিওরি মিন্স আ প্রপোজিশন অর এ সেট অফ প্রপোজিশন। আমাদের খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলার চেষ্টা করছে। ডিজাইন টু এক্সপ্লেইন সামথিং, একটা বিষয় ব্যাখ্যা করতে চায়, একটা প্রপোজিশন সেট করতে চায়, একটা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরতে চায় এই থিওরির মধ্য দিয়ে। তারপরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে কি, ইট ইনক্লুডস জেনারেলাইজড স্টেটমেন্টস দ্যাট রিপ্রেজেন্ট রিলায়েবল নলেজ অন সাবজেক্টস। একটা বিষয়ের প্রতি একটা রিলায়েবল নলেজকে গড়ে তোলে একটা তত্ত্ব, সেটাকে আমরা মূলত তত্ত্ব বলে মনে করছি বা থিওরি বলে মনে করছি। এখন আমরা জানবো হোয়াট ইজ পলিটিক্যাল। আমরা পলিটিক্সের কথা শুনেছি, আমরা পলিটিক্যাল এই টার্মটাও শুনেছি। অনেকে এর মধ্যে পার্থক্য করতে চায়, অনেকে কিন্তু এই পলিটিক্স এবং পলিটিক্যাল এই টার্ম দুটিকে সমার্থক বলেও মনে করা হয়। মূলত রাজনীতি এবং রাজনৈতিক এই দুটির মধ্যে তফাৎ এবং সম্পর্ক কোথায়? আমরা আজকের এই আলোচনাতে যদি হোয়াট ইজ পলিটিক্যাল এই কথাটির ব্যাখ্যা করতে চাই, যে রাজনৈতিক বলতে মূলত কি বোঝায়, আমরা তো রাজনৈতিক তত্ত্ব পড়ছি, আমরা তত্ত্ব বলতে কি বোঝায় সেটা আলোচনা করেছি, বা থিওরি বলতে কি বোঝায় সেটা আলোচনা করেছি। কিন্তু এই পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক,
এটা বলতে কি বোঝাবে? এই পলিটিক্যাল টার্মটা কিন্তু পলিটিক্সের মধ্য থেকেই মূলত গড়ে ওঠে, এটুকু আমরা বলতে পারি। পলিটিক্স এটা অনেক রকম, আমাদের ওয়ার্ড পলিটিক্যাল হ্যাজ মাল্টিপল মিনিংস, বিভিন্ন রকম তার মানে রয়েছে। বলছে দ্য টার্ম পলিটিক্যাল ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ পলিটিক্স হুইচ ইজ সিম্পল ওয়ার্ডস মিনস পার্সনিং অফ পলিটিক্স। যেটা আমরা বললাম যে পলিটিক্স অর্থাৎ রাজনীতির একটা অংশ, সেটা আমরা বলতে পারি পলিটিক্যাল। যেমন আমাদের অ্যারিস্টটল বলেছিল মানুষ মাত্রেই রাজনৈতিক প্রাণী, অর্থাৎ মানুষ সমাজের মধ্যে যখন বসবাস করছে সে কিন্তু একটা রাজনৈতিক প্রাণী হিসেবে বিবেচনা হচ্ছে। পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক মানুষ হিসেবে বিবেচিত হচ্ছে সে সমাজের মধ্যে যখন অবস্থান করছে। বলছে ইট রেফার্স টু ডিসিশন মেকিং অফ দ্য কমিউনিটি। বলছে এই যে ওয়ার্ডটার মধ্য দিয়ে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, আমাদের যে ডিসিশন মেকিং হয়, আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ হয়, আমাদের যে পরিকাঠামোগুলো গড়ে ওঠে, সমস্ত কিছু বলছে কমিউনিটি থ্রো ওয়ার্ড অ্যান্ড পারসুয়েশন অ্যান্ড নট থ্রো ফোর্স অ্যান্ড ভায়োলেন্স। বলছে আমাদের যে সিটি স্টেটগুলো যখন ছিল, গ্রিক নগর রাষ্ট্রের কথা যদি আমরা বলি, যেটা মূলত পলিটির সাথে জড়িত, পলিটিক্যাল শব্দটা যেটা মূলত নগর রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে বোঝাতে ব্যবহার করে থাকি। সেই সময় যে ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হতো, যেভাবে রাজনৈতিক ব্যবস্থাকে আমরা পরিচালিত করেছি, সেই ব্যবস্থাকে বোঝাতে মূলত পলিটিক্যাল শব্দটাকে ইউজ করা বা ব্যবহার করা হতো। যেখানে বলছে দেখো কমিউনিটি অর্থাৎ ডিসিশন মেকিং এর কথা এখানে গড়ে তুলছে, যারা মূলত সিদ্ধান্ত গ্রহণ করবে, কোনো ফোর্সের মধ্য দিয়ে নয়, কোনো জোরপূর্বক আইন চাপিয়ে তার মধ্য দিয়ে নয়, সেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কিসের মধ্য দিয়ে গঠিত হবে? মানুষের ভিত্তিতে সেখানে গঠিত হবে, বা একটা আদর্শ নীতি নৈতিকতার মধ্য দিয়ে গঠিত হবে। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাকে আমরা বলতে পারি পলিটিক্যাল। তার পরের পয়েন্টে কি বলছে? পরের পয়েন্টে বলছে দেখো টু রেগুলেট দ্য হোল কমিউনিটি থ্রু রুলস অ্যান্ড রেগুলেশন। বলছে এটা হচ্ছে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা কিসের মধ্য দিয়ে? থ্রু রুলস অ্যান্ড রেগুলেশন, একটা নির্দিষ্ট আইন এবং নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পরিচালিত হওয়ার কথা বলে। তাহলে আমরা বুঝতে পারলাম পলিটিক্যাল বলতে কি বোঝায় এবং থিওরি বলতে কি বোঝায়। তাহলে আমরা এই দুটো শব্দকে এক জায়গায় করলে দাঁড়ায় পলিটিক্যাল থিওরি। এবারে আমরা মূলত পলিটিক্যাল থিওরি সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক কি বলছেন সেগুলোকে একটু সংক্ষেপে জেনে নেব। এখানে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন রকম ভাবে পলিটিক্যাল থিওরির কথাটা আলোচনা করতে চেয়েছেন, যে রাজনৈতিক তত্ত্ব বলতে মূলত কি বোঝায়। আমি খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত তাত্ত্বিকরা এই কথাগুলি ব্যবহার করেছে বা বলার চেষ্টা করেছে সেগুলোই আমি কিন্তু এখানে দিয়েছি, যাতে নেট সেটে তোমাদের যেরকম করে প্রশ্নগুলো আসে, যে সমস্ত তাত্ত্বিকগুলোর থেকে কোটেশন পুরো পড়ে, সেই রকম করে নেট সেটের মতো করেই কিন্তু তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, নেট সেট যারা দেবে বলে ভাবছো, যেভাবে তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেইভাবেই যদি তুমি প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাকে আমার যে একটি বই রয়েছে সেই বইটি কিন্তু কিনতে হবে। অর্থাৎ এই বইটি তোমাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাহায্য করবে। একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, আমরা প্রত্যেকেই এই তাত্ত্বিকের নাম শুনেছি, জর্জ হল্যান্ড সাবাইন। এনার কিন্তু এই কমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে পলিটিক্যাল থিওরি ইজ কোয়াইট সিম্পলি ম্যানস অ্যাটেম্পটস টু কনসিয়াসলি understand and solve the problem of his group life and organization। বলছে রাজনৈতিক তত্ত্ব এমন একটা বিষয় যেটা মূলত কি করতে সাহায্য করে? মূলত রাজনৈতিক তত্ত্ব আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সলভ বলতে কি বোঝাচ্ছে? একটা বিষয়কে বোঝা এবং তার সমস্যার সমাধান করা। কোন বিষয়গুলোর কথা বলছে? বলছে গ্রুপ লাইফ এবং অর্গানাইজেশন। গ্রুপ লাইফ বলতে আমাদের যে সামাজিক জীবন, মানুষের যে ব্যবস্থাপনা, মানুষের যে জীবন,
সামাজিক আমাদের যে গোষ্ঠী জীবন সেগুলোর কথা বলছে, এবং তার পাশাপাশি বলছে যে অর্গানাইজেশন, যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সেটা রাষ্ট্রের হতে পারে, সেটা সামাজিক হতে পারে, সমস্ত রকম এই যে সংস্থা, তাদের সমস্যার যে সমাধান করা এবং তাদের সম্পর্কে বোঝা, তার জন্য যে তত্ত্ব গড়ে তোলা হয় সেটাই বলছে রাজনৈতিক তত্ত্ব, পলিটিক্যাল থিওরি। ডেভিড হেল্ট একজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। তার যে তত্ত্ব, তার যে কথা, তিনি রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে যা বলছেন সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। তিনি কি বলছেন? বলছে ইট ইজ নেটওয়ার্ক অফ কনসেপ্ট অ্যান্ড জেনারেলাইজেশন অ্যাবাউট পলিটিক্যাল লাইফ ইনভলভিং আইডিয়া, অ্যাজাম্পশন অ্যান্ড স্টেটমেন্ট অ্যাবাউট দ্য নেচার, পারপাস অ্যান্ড key features of government, state and society and about the political capabilities of human beings। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাদের ডেভিড হেল্ট মূলত তার যে পলিটিক্যাল তত্ত্ব, তার যে রাজনৈতিক তত্ত্ব, সেখান থেকে বলার চেষ্টা করছে যে এটা হচ্ছে এমন একটা আইডিয়া বা এমন একটা ধারণা বা এমন একটা বিষয় যেটা কি করতে পারে, যেটা মূলত নেচার, পারপাস, তার যে উদ্দেশ্য থাকে কিসের জন্য, মূলত এই যে গভর্নমেন্ট, এই যে স্টেট, এই যে সোসাইটি, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু পরীক্ষাতে আসে। ব্লুহেন কি বলার চেষ্টা করছে? অ্যান এক্সপ্লেনেশন অফ হোয়াট পলিটিক্স ইজ অল অ্যাবাউট, জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল ওয়ার্ল্ড। এই যে কথাটা তিনি বলার চেষ্টা করছেন, সেটা থেকে মূলত আমরা যে বিষয়টা বুঝতে পারছি যে হোয়াট ইজ পলিটিক্স ইজ অল অ্যাবাউট, কোন সম্পর্কে? জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অল পলিটিক্যাল ওয়ার্ল্ড, সমস্ত যে রাজনৈতিক যে ওয়ার্ল্ড থাকছে, রাজনৈতিক যে সমাজ ব্যবস্থা থাকছে, সেই সমাজ ব্যবস্থাকে নিয়ে যে আলোচনা করে, সেটাই হচ্ছে রাজনৈতিক তত্ত্ব। এরপরে আরো দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক রয়েছে, তোমাদের অ্যান্ড্রু হ্যাকার রয়েছে এবং নরমান বেরি রয়েছে। তারাও কিন্তু তাদের মতো করে, অ্যান্ড্রু হ্যাকার তিনিও কিন্তু তার মতো করে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায় সেটা বোঝানোর চেষ্টা করেছে। কি বলছে এখানে? বলছে ইট ইজ এ কম্বিনেশন অফ এ ডিসইন্টারেস্টেড সার্চ ফর দ্য প্রিন্সিপাল অফ গুড স্টেট অ্যান্ড গুড সোসাইটি অন দ্য আদার হ্যান্ড অ্যান্ড এ ডিসইন্টারেস্ট সার্চ ফর নলেজ অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়েলিটি। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলার চেষ্টা করছে। পরবর্তী নরমান বেরি কি বলছে? পলিটিক্যাল থিওরি ইজ অ্যান ইলেকট্রিক সাবজেক্ট হুইচ ড্রস অফ অ্যান ভ্যারাইটি অফ ডিসিপ্লিনস। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলার চেষ্টা করছে। বলছে দেয়ার ইজ নোবডি অফ নলেজ অর মেথড অফ অ্যানালিসিস হুইচ ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ বিলঙ্গিং এক্সক্লুসিভলি টু পলিটিক্যাল থিওরি। আমরা তাহলে দেখলাম কোন কোন তাত্ত্বিক কোন কোন কথাগুলো বলছে, তারা কি কি কোটেশনগুলো করছে, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। চলো আমরা রাজনৈতিক তত্ত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোকে জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা এবারে জানবো রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্যগুলি। রাজনৈতিক তত্ত্বের গুরুত্বপূর্ণ কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, কি কি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা তোমরা নেট সেট দেবে বা যারা তোমরা নেট সেট দিতে চাইছো, তোমাদের জন্য আমি বলছি পলিটিক্যাল একাডেমি যেভাবে পলিটিক্যাল থিওরি থেকে, পলিটিক্যাল থট থেকে, ইন্টারন্যাশনাল রিলেশন থেকে একেবারেই তোমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনার চেষ্টা করছে, আশা করছি তোমাদের নেট সেটের ক্ষেত্রে খুবই খুবই কাজে লাগবে। আর আমাদের নেট সেটের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো নিচে দেওয়া ফোন নাম্বার 8620063339 এই নম্বরে ফোন করে। চলো কি বলছে, প্রথম যে আমাদের বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি, বলছে ইট ইজ কনসার্নড উইথ সোসাইটি। আমাদের যে রাজনৈতিক যে তত্ত্ব, এটা কিসের ক্ষেত্রে কনসার্ন? বলছে কিসের সাথে? সোসাইটির সাথে যুক্ত। বলছে দ্য স্টেট, গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন ইন জেনারেল। বলছে রাজনৈতিক যে তত্ত্বটা সেটা কিন্তু কাদের উপরে ভিত্তি করে গড়ে ওঠে, কাদের ঘিরে গড়ে ওঠে? সেটা হচ্ছে মানুষ,
সেটা হচ্ছে সোসাইটি, সমাজ, সেটা হচ্ছে স্টেট, সেটা হচ্ছে গভর্নমেন্ট, সিটিজেন, প্রত্যেককে নিয়ে আমাদের এই রাজনৈতিক তত্ত্ব কিন্তু গড়ে ওঠে। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? বলছে ইট ডিসক্রাইবস, অ্যানালাইজ, এক্সপ্লেইন, ইভালুয়েটস, প্রিসক্রাইব এবং প্রেডিক্টস। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু এসে থাকে। এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। কি বিষয়? বলছে পলিটিক্যাল থিওরির দ্বারা আমরা কি বুঝতে পারছি? পলিটিক্যাল থিওরি কি করে থাকে? পলিটিক্যাল থিওরি ডিসক্রাইব করে, পলিটিক্যাল থিওরি বর্ণনা করে কোনো বিষয়ের খুব ভালোভাবে, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে। দ্বিতীয়ত কি করে? এক্সপ্লেইন করে থাকে, অ্যানালাইজ করে থাকে, বিশ্লেষণ করে থাকে, কোনো কিছু বিষয়ের বিশ্লেষণ করে, কোনো কিছু এক্সপ্লেইন, কোনো কিছুর ব্যাখ্যা করে থাকে, ব্যাখ্যা দান করে। তারপরে বলছে ইভালুয়েটস, কোনো কিছু বিষয়ের মূল্যায়ন করে থাকে। প্রেসক্রাইব এবং প্রেডিক্টস, আমাদের প্রেসক্রাইব করে থাকে কি হতে পারে, কি হবে, এবং প্রেডিক্টস করে যে কি হতে চলেছে, কি হতে পারে। এই বিষয়গুলো আমাদের রাজনৈতিক থিওরি কিন্তু করে থাকে বা তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরবর্তী পয়েন্ট কি বলছে? বলছে ইট ইজ এ মিক্সচার অফ ফিলোসফি অ্যান্ড সায়েন্স অ্যান্ড আইডিওলজি। অর্থাৎ আমি যে কথাটা বারবার করে বলেছি, পলিটিক্যাল থিওরি কিন্তু বিজ্ঞান অর্থাৎ সায়েন্স এবং পলিটিক্যাল থিওরি কিন্তু ফিলোসফি, দর্শন, এদের একটা মিক্সচার, আইডিওলজি, ভাবাদর্শ, এদের একটা মিশ্রণ। এই মিশ্রণের ফলে গড়ে ওঠে রাজনৈতিক তত্ত্ব। শুধুমাত্র ফ্যাক্ট বা শুধুমাত্র বিজ্ঞানের উপর ভিত্তি করে নয়। তারপরে কি বলছে? ইট স্টাডিজ দ্য পলিটিক্যাল থিওরি উইথ রেফারেন্স টু আদার সোশ্যাল সায়েন্স, ইকোনমি, সোসিওলজি, সাইকোলজি, হিস্ট্রি অ্যান্ড এথিক্স। বলছি এই যে পলিটিক্যাল থিওরি, শুধুমাত্র পলিটিক্যাল থিওরি, স্টাডি অফ পলিটিক্যাল থিওরি শুধুমাত্র সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে নয়, সোশ্যাল সায়েন্সের বাইরেও, এবং সোশ্যাল সায়েন্সের আরো যে সমস্ত সাবজেক্ট রয়েছে, যেমন সেটা হচ্ছে ইকোনমি, অর্থনীতি, সোশিওলজি, সমাজবিদ্যা, সাইকোলজি, মনোবিদ্যা, হিস্ট্রি, এথিক্স, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক তত্ত্ব গড়ে ওঠে। তারপরে কি বলছে? ইট ইজ কনসার্ন উইথ বোথ ফ্যাক্ট অ্যান্ড ভ্যালুস। আমাদের রাজনৈতিক তত্ত্ব মূলত দুটো বিষয়ের উপরে কেন্দ্র করেই গড়ে ওঠে। একটা হচ্ছে ফ্যাক্ট এবং একটা হচ্ছে ভ্যালু। ফ্যাক্ট বলতে কি? ফ্যাক্ট বিজ্ঞান ভিত্তির কথা বলে, সায়েন্সের কথা বলে, যেটা বাস্তব, যে বিষয়টা বাস্তবোচিত ধারণা থেকে গড়ে ওঠে। বিজ্ঞান যেখানে বাস্তবতার কথা বলে, বিজ্ঞান যে চেতনার কথা বলে, বিজ্ঞানসম্মত ভাবনার কথা বলে, অর্থাৎ বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণের কথা বলে, সেটা হচ্ছে ফ্যাক্ট। আর যেখানে মূল্যবোধের কথা বলে, যেমন কি হতে পারে, কি হবে, কি হওয়া উচিত, অনুচিত, এই কথাগুলো কারা বলে? এই কথাগুলো বলে দার্শনিকরা। অর্থাৎ ভ্যালু, মূল্যবোধের কথা বলে, কোনটা উচিত, কোনটা অনুচিত, কি হতে পারে, এই কথাগুলো কারা বলতে থাকে? এই কথাগুলো নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি তাত্ত্বিকেরা, অর্থাৎ দার্শনিক যে দৃষ্টিভঙ্গি, দর্শনের যে দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলছে সেটা। অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গি কিসের কথা বলে? মূল্যবোধের কথা বলে। আর বিজ্ঞানসম্মত যে দৃষ্টিভঙ্গি, সেটা কিসের কথা বলে? সেটা ফ্যাক্টের কথা বলে। এই জন্য বলছে এক ফিলোসফি আর একদিকে হচ্ছে বিজ্ঞান, দুটো যুক্ত হয়েই কিন্তু গড়ে উঠছে পলিটিক্যাল থিওরি। পরবর্তী যে পয়েন্টটি বলছে, লক্ষ্য করো, বলছে ইটস আলটিমেট এইম টু বিল্ড এ গুড সোসাইটি অ্যান্ড আইডিয়াল স্টেট অ্যান্ড রেসপন্সিবল হিউম্যান বিংস। বলছি রাজনৈতিক তত্ত্বের লক্ষ্য, উদ্দেশ্য কি? একটা খুব ভালো একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, একটা আইডিয়াল রাষ্ট্র ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করা বা রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তোলা, একটা ভালো সমাজ ব্যবস্থাকে গড়ে তোলা, এবং রেসপন্সিবল হিউম্যান বিংস গড়ে তোলা। রেসপন্সিবল হিউম্যান বিংস আমরা কি? সমাজের মধ্যে আমরা তো বাস করি, আমরা কি রেসপন্সিবল? বলো, কমেন্ট করো।
রেসপন্সিবল, একটা দায়বদ্ধ একটা জনগণ বা মানুষ গড়ে তোলা। তারপরে বলছে ইট ইজ এ ডায়নামিক ডিসিপ্লিন অ্যান্ড সাজেস্টস ওয়েজ টু চেঞ্জ সোসাইটি। কি গুরুত্বপূর্ণ কথা বলছে দেখো, দাস ইট অ্যাক্ট এ গাইড অফ দ্য পলিটিক্স। এই যে কথাগুলো বলছে যে ডায়নামিক ডিসিপ্লিন, একদম রাজনৈতিক তত্ত্ব থেকে শুরু করে আমাদের সমস্ত কিছু কিন্তু ডায়নামিক, অর্থাৎ পরিবর্তনশীল, গতিশীল, ডায়নামিক, গতিশীল, তাই তো, তাই বলছে ডায়নামিক। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই ইনি এ চায় কি একটা সমাজকে পরিবর্তন করতে, একটা চেঞ্জিং সোসাইটি গড়ে তুলতে, একটা নতুন ভালো একটা সমাজ গড়ে তুলতে। একেবারে শেষ যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা বলছে দ্য টাস্ক অফ পলিটিক্যাল থিওরি ইজ নট অনলি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এক্সপ্লেইন। বলছে এই যে রাজনৈতিক থিওরি বা রাজনৈতিক তত্ত্ব শুধুমাত্র যে তার কাজ আমাদের আন্ডারস্ট্যান্ড এবং এক্সপ্লেইন করা, বোঝানো বা শুধুমাত্র ব্যাখ্যা করা, তা কিন্তু নয়। কি বলছে? বাট অলসো টু ডিভাইস ওয়েজ অ্যান্ড মিনস টু চেঞ্জ দ্য সোসাইটি। শুধুমাত্র ব্যাখ্যা করে, শুধুমাত্র বিশ্লেষণ করে, শুধুমাত্র মূল্যায়ন করে পলিটিক্যাল থিওরি কিন্তু ক্ষান্ত হয় না। পলিটিক্যাল থিওরি এখানে বলতে চায় যে চেঞ্জিং সোসাইটি, অর্থাৎ একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন, একটা নতুন একটা সমাজ ব্যবস্থাকে গড়ে তোলা, নতুন সমাজকে গড়ে তোলার দিকে কিন্তু নিয়ে যায় এই রাজনৈতিক তত্ত্ব। মূলত এইগুলো কিন্তু তোমাদের নেট সেটের জন্য খুবই কাজে আসবে বলে মনে করছি। আচ্ছা চলো এবারে, তোমরা তো এতক্ষণ ধরে ক্লাস করলে, তোমরা কতটুকু বুঝেছো আমরা কিন্তু দেখে নেব। ঠিক যেভাবে আমাদের পেইড ক্লাসগুলো হয়, আমরা ক্লাস করানোর শেষে কয়েকটা প্রশ্ন রাখি যে তুমি সেই দিনের ক্লাসে কতটুকু বুঝতে পারলে। আমি শুধু কি পড়িয়ে গেলাম, না তুমি কতটা বুঝতে পারলে, তার জন্য আমি কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে কোন প্রশ্নের উত্তর কি হবে, অর্থাৎ তোমরা বুঝতে কতটা পেরেছো এর দ্বারা কিন্তু আমি বুঝতে পারবো। চলো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে দ্য পারপাস অফ পলিটিক্যাল থিওরি ইজ। পলিটিক্যাল থিওরির উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? বলছে টু জেনারেলাইজ নিউ থিওরিজ। দ্বিতীয়ত বলছে টু সলভ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল প্রবলেমস। তৃতীয়ত বলছে টু অ্যাসার্ট দ্য ইম্পর্টেন্স অফ বিহেভিয়ারালিজম। চতুর্থত বলছে টু ডেভেলপ নিউ সিস্টেমস। অনেকগুলো কিন্তু কাছাকাছি আছে, তোমাকে বলতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই তোমরা যারা অপশন বি ভাবছো, একদম তাদের জন্য সঠিক উত্তর টু সলভ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল প্রবলেমস। চলো দ্বিতীয় প্রশ্নটি কি বলছে। দ্বিতীয় প্রশ্নটি বলছে হু সেড দ্যাট পলিটিক্যাল থিওরি ইনক্লুডস পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। কে এই কথাটা বলেছে? পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিক্যাল ফিলোসফি পলিটিক্যাল থিওরির মধ্যে ইনক্লুড, এটা কে বলছে? প্রথম দিয়েছে দেখো, মেরিয়ামের কথা বলছে, চার্লস মেরিয়ামের কথা বলছে, রবার্ট নজিকের কথা বলছে, জর্জ কেভিনের কথা বলছে, ডব্লিউ.সি. কুকারের কথা বলছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জর্জ কেভিন এই কথাটা বলছেন। পরের প্রশ্নটি বলছে দেখো, হুইচ ডিকেড ইজ মার্কড উইথ দ্য রিসার্জেন্স অফ পলিটিক্যাল থিওরি। কোন ডিকেডে? 1950 সালে গড়ে উঠছে, 1920, 1990 এর দশক, না 1970-এর দশকে? কোন ডিকেডে এটা গড়ে উঠছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1970-এর দশক। এটা কিন্তু আমাদের ফ্যাক্ট প্রশ্ন। পরের প্রশ্নটি কি বলছে? পলিটিক্যাল থিওরি ইজ কোয়াইট সিম্পলি man's attempt to consciously understood and solve the problems of his group life and organization. This is said by. এটা কিন্তু আমরা করে এসেছি, আমরা পড়ে এসেছি। বলো সঠিক উত্তর কি হবে? কমেন্ট করে কিন্তু জানাও সঠিক উত্তর কি হবে। ডেভিড হেল্ট, সাবাইন, নাকি কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে বলো। একদম সঠিক উত্তর হচ্ছে
জর্জ স্যাবাইন। জর্জ স্যাবাইন সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং আর সাইলেন্ট ফিচার্স অফ পলিটিক্যাল থিওরি। আমরা পলিটিক্যাল থিওরির বৈশিষ্ট্যগুলি কোনগুলো আমরা দেখব। ইট ইজ এ মিক্সচার অফ ফিলোসফি অ্যান্ড সায়েন্স অ্যান্ড আইডিওলজি, একদম সঠিক। দ্বিতীয়টা কি বলছে, ইট ইজ কনসার্নড উইথ বোথ ফ্যাক্টস অ্যান্ড ভ্যালুজ, একদম সঠিক, আমরা এতক্ষণ ধরে পড়লাম। তারপরে বলছে ইট ডিসক্রাইব, অ্যানালাইজ, এক্সপ্লেইন, ইভালুয়েটস, প্রেসক্রাইব অ্যান্ড প্রেডিক্টস দ্য পলিটিক্যাল ফেনোমেনন, একেবারেই ঠিক, আমরা তো এগুলো পড়লাম বৈশিষ্ট্যে। তারপরে বলছে অল অফ দ্য অ্যাভাব, তাহলে সঠিক উত্তর কোনটা বলতে আর বাকি থাকে না, উপরের সবগুলোই হচ্ছে তার বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন কি বলছে, পলিটিক্যাল থিওরি ইজ এ মাস্টার সায়েন্স ইজ সেইড বাই, আমি কিন্তু কথায় কথায় তার নাম নিয়েছিলাম, বলো সঠিক উত্তর কি হবে? অ্যারিস্টটল, প্লেটো, মার্কস এবং লক। সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর হচ্ছে আমাদের অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন বলছে দেখো, অ্যাকর্ডিং টু ডেভিড হেল্ট পলিটিক্যাল থিওরি ইজ, আমরা কিন্তু ডেভিড হেল্টের জন্য একটুখানি বলছিলাম, আলোচনা করবো বলে ভাবছিলাম, তো সেখানে কি বলছে, ডেভিড হেল্টের পলিটিক্যাল থিওরি বলতে কি বোঝায় আমরা আলোচনা করতে গিয়ে কি দেখেছি, এ নেটওয়ার্ক অফ কনসেপ্ট অ্যান্ড জেনারেলাইজেশন অফ পলিটিক্যাল লাইফ, ইজ এ বডি অফ ফিলোসফিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক নলেজ। তারপর বলছে অ্যান অ্যাক্টিভিটি অফ পজিং কোশ্চেন অ্যান্ড ডেভেলপিং রেসপন্স। শেষে বলছে মিনস অ্যাটেম্প টু সলভ দ্য প্রবলেম অফ লাইফ। এখানে সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এ নেটওয়ার্ক অফ কনসেপ্ট অ্যান্ড জেনারেলাইজেশন অফ পলিটিক্যাল লাইফ। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং পলিটিক্যাল থিওরি, কোনটা সঠিক বলতে হবে। পলিটিক্যাল থিওরি এনগেজ ইটসেলফ উইথ পলিটিক্যাল প্রবলেম অ্যান্ড প্রোভাইড সলিউশন। It provides idea that act as a tool of change and transformation. দ্বিতীয়ত বলছে it helps in planning for the future. তৃতীয়ত বলছে all of the above. সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলার চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পলিটিক্যাল থিওরি এনগেজ itself with political problems and provide solution. একেবারে লাস্ট দুটি প্রশ্ন কি বলছে, where there is no law there is no freedom, whose statement is this? কে বলছে এই কথাটা? এটা কিন্তু নেটে তোমাদের পরীক্ষায় পড়েছিল, হেগেল, লক, বোসানকোয়েত, লাস্কি। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে লক। একেবারে শেষের যে প্রশ্নটি কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পলিটিক্যাল লিবার্টি। এগুলো নিয়ে কিন্তু পরে আলোচনাও করব আমি। বলছে ফ্রিডম টু ভোট, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম টু ক্রিটিসাইজ দ্য পলিসিস অফ গভর্নমেন্ট, ফ্রিডম টু সেটেল ডাউন। সঠিক উত্তর কি হবে? একেবারেই সঠিক উত্তর ফ্রিডম টু ভোট। আমরা এই 10টি প্রশ্ন করলাম, এখানে বলবে প্রত্যেকে কতগুলো তুমি ঠিক করেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরপর কিন্তু আমাদের পলিটিক্যাল থিওরির প্রত্যেকটা ক্লাস এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। নেট সেটের মতো করেই আমরা কিন্তু আরো ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারবো, যদি তোমরা এই ভিডিওগুলো এইরকম ভাবে চাও। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।